তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো বাইরের আওয়াজে তোমরা বুঝতেই পারছো যে ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকের এই ভিডিওটা বানাবার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা জানো যে আজকেই তোমাদের চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট, অর্থাৎ আজকেই হচ্ছে 14 আগস্ট। তো সেই হিসেবে বাকি যে সমস্ত তোমরা জানো যে পশ্চিমবাংলার বেশ কয়েকটি যে জায়গা রয়েছে, যেমন দার্জিলিং, মিরিক পলিটেকনিক। তো এদের কি হয়, এদের যে একাডেমিক কাউন্সিল বা তাদের যে তোমার কলেজ প্রেফারেন্স কেমনভাবে হয়, তাদের ভর্তি প্রক্রিয়া কিভাবে হয়, সেটা কিন্তু আমাদের কলেজগুলোর মতোই হয়, কিন্তু তাদের একটু সময়ের আগে হয়। তো তাদেরই একটা দেখো নোটিশ বেরিয়েছিল 11/8/2023 তারিখে টু দ্য জয়েন্ট সেক্রেটারিয়েট দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে। তো সেখানে বলা হয়েছে দেখো, ইন সুপারসেশন অফ অল আর্লিয়ার অর্ডারস অন দ্য অ্যাডমিশন গাইডলাইন টু দ্য ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেস in after consideration of the admission guidelines for government sponsored and self financed polytechnic, the governor has been pleased to accord approval to the following eligibility criteria for the academic session 2023-24। অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে জেক্সপো এক্সাম দিয়ে প্রথম বর্ষে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য তারা একটা গাইডলাইন প্রকাশ করেছিল। তো সেই গাইডলাইনে কি লেখা রয়েছে সেটা আমি বিস্তারিত বলছি। দেখো, প্রথমে এ দিয়ে লেখা রয়েছে গাইডলাইন অন অ্যাডমিশন টু দ্য ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেস ইন গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড সেলফ ফাইন্যান্স পলিটেকনিক্স আদার দ্যান দার্জিলিং পলিটেকনিক, কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক অ্যান্ড মিরিক গভর্নমেন্ট পলিটেকনিক ফর দ্য একাডেমিক সেশন 2023-24। অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ডিপ্লোমা কোর্সেসের জন্য গভর্নমেন্ট স্পন্সার্ড এবং সেলফ ফাইন্যান্স যে পলিটেকনিকগুলো রয়েছে তাদের মধ্যে কিভাবে অ্যাডমিশান হবে একাডেমিক সেশন 2023-24 শিক্ষাবর্ষে, সে নিয়ে কিন্তু এখানে ডিটেলস বলা রয়েছে। তো 1 নম্বরে রয়েছে দেখো অ্যাডমিশান ক্রাইটেরিয়া। তার ফার্স্ট পয়েন্টে লেখা আছে অ্যাডমিশান ইন দ্য ফার্স্ট ইয়ার উইল বি মেড অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বেসড অন দ্য জেক্সপো এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস মাস্ট পাস মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। তাহলে এটা কিন্তু এখানে বলা নাই যে তোমাকে মাধ্যমিকে 35% পেতেই হবে, তাহলে তুমি ডিপ্লোমা প্রথম বর্ষে ভর্তি হতে পারবে। এখানে শুধু বলা আছে যে তুমি প্রথম বর্ষে ভর্তি হবে, তোমার জেক্সপোতে যে তুমি মেরিট লিস্ট বেরিয়েছে সেই অনুযায়ী তুমি যে চয়েস ফিলিং করেছো এবং তুমি চয়েস ফিলিং থেকে যে কলেজ পাবে সেই কলেজে কিন্তু তোমাকে ভর্তি করতে হতে হবে এবং মাধ্যমিক পাস হতে হবে। দ্বিতীয় পয়েন্ট, দেয়ার ইজ নো আপার এজ লিমিট। তোমার কিন্তু জেক্সপোতে ভর্তি হওয়ার জন্য তোমার কিন্তু কোনো আপার এজ লিমিটের কোনো ক্রাইটেরিয়া নেই, অর্থাৎ তুমি 50 বছরেও কিন্তু জেক্সপো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারো ফার্স্ট ইয়ারে। তারপর বলেছে হাউএভার দ্য ক্যান্ডিডেট শুড নট বি বর্ন আফটার 1/7/2008। অর্থাৎ 2008 সালের পর কিন্তু তোমার জন্ম হলে তোমার অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু হবে না বা তুমি বসতে পারবে না। এরপর হচ্ছে রিজার্ভেশন ক্রাইটেরিয়া নিয়ে অলরেডি কিন্তু আমি ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে লেখা আছে 22%, 6%, 10% and 7% of the seats are reserved for the candidate belonging to শিডিউল কাস্ট। অর্থাৎ যারা শিডিউল কাস্ট ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 22% সিট রিজার্ভ থাকবে, শিডিউল ট্রাইবস ক্যান্ডিডেটদের জন্য 6% সিট রিজার্ভ থাকবে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ ক্যাটাগরি এ অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ ক্যাটাগরি বি ফর দ্য গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক্স। এবং তাদের ক্ষেত্রে যারা ওবিসি এ বা ওবিসি বি রয়েছে তাদের ক্ষেত্রে 10% ক্রাইটেরিয়া থাকছে। এরপর ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ দ্য সাফিসিয়েন্ট নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেট আন্ডার এসটি ক্যাটাগরি, যদি এসটি ক্যাটাগরিতে সেই পরিমাণ সাফিসিয়েন্ট নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেট না থাকে সেক্ষেত্রে দ্য ভ্যাকেন্ট সিটস উইল বি কনভার্টেড টু এসসি ক্যাটাগরি। তাহলে কি হবে, তাদের যে সিটগুলি সেগুলো এসসি ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে।
অনলি সাবজেক্ট টু দ্য কনসিডারেশন অফ অল মেরিট লিস্টেড এসটি ক্যান্ডিডেট। অর্থাৎ সবার প্রথমে এসটি ক্যান্ডিডেটরা সুযোগ পাবে, যদি এসটি ক্যান্ডিডেটরা না থাকে সেক্ষেত্রে এসটির যে সিটগুলি সেগুলো কিন্তু এসসি শিডিউল কাস্টে কিন্তু কনভার্ট হয়ে যাবে। This will also be applicable for the courses to be conducted at ICV Polytechnic, Jhargram in morning shift exclusively for ST candidate। ST ক্যান্ডিডেটদের জন্য সেখানে মর্নিং শিফটে ক্লাস হয়। তো এটা আমাদের জানা দরকার নেই। তার মানে হচ্ছে বি হচ্ছে 5% অফ দ্য টোটাল ইনটেক ক্যাপাসিটি ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক ইজ রিভাইজড ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট। তো যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের ক্ষেত্রে 5% সিট কিন্তু ভ্যাকেন্ট থাকবে বা তোমাদের জন্য রেখে দেওয়া হবে। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেটস আন্ডার দিস ক্যাটাগরি, ভ্যাকেন্ট সিট উইল বি কনভার্টেড টু জেনারেল ক্যাটাগরি। তাহলে কি হবে, যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ তোমার ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট না থাকে সেক্ষেত্রে সেই সিটগুলি কিন্তু তোমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে সেই সিটে কিন্তু কনভার্টেড হয়ে যাবে আফটার নেসেসারি পারমিশন ফ্রম দ্য কমিশনার ফর দ্য পারসনস উইথ ডিসেবিলিটিস। তো সি নাম্বারে কী লেখা আছে দেখো, রিজার্ভেশন ফর দ্য ওয়ার্ডস অফ সার্ভিং রিটায়ার্ড ডিফেন্স পার্সোনাল উইল বি অ্যাজ পার দিস ডিপার্টমেন্টস নোটিফিকেশান রয়েছে, যেটা তোমার এখন বেরিয়েছিল। তারপর ডি হচ্ছে দোজ নর্ম সেল অলসো বি অ্যাপ্লাই ফর প্রোরেটস বেসিস টু ডিস্ট্রিক্ট কোটা এফ কিউ অ্যান্ড এল কিউ টু ইন্ডিকেট বিলো। দেখো, ইন এডিশন টু রিজার্ভেশন অ্যাজ অ্যাবাভ ফলোয়িং কোটাস শ্যাল অলসো বি অ্যাপ্লিকেবল। এই রিজার্ভেশনের উপরেও কিন্তু কিছু কোটা সিস্টেম রয়েছে, যেমন সবার প্রথমে রেখেছে ডিস্ট্রিক্ট কোটা। তো 20% সিটস অফ পলিটেকনিক ইন ইচ ডিস্ট্রিক্ট অর জোন উইল বি রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেটস অফ রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস অর জোন, রিমেনিং 80% সিটস ফর দ্য স্টেট কোটা। তাহলে কি বলছে এখানে, কিন্তু 20% যে সিট থাকবে সেই ডিস্ট্রিক্টের যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু রিজার্ভ করা থাকবে, বাকি 80% সিট পুরো স্টেটের জন্য অ্যাপ্লিকেবল হবে। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস ইন ডিস্ট্রিক্ট কোটা, যদি সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ডিস্ট্রিক্ট কোটা মানে না থাকে ডিস্ট্রিক্ট কোটা সিস্টেমে, তাহলে দ্য ভ্যাকেন্ট সিটস উইল বি কনভার্টেড টু স্টেট কোটা। তাহলে বাকি যে সিটগুলি থাকবে সেগুলি স্টেট কোটাতে কিন্তু কনভার্টেড হয়ে যাবে। For availing of district quota, the candidates must pass madhyamik or equivalent examination from the district or zone for which he or she claims district reservation facility। যদি তোমাকে এই ডিস্ট্রিক্ট কোটা সিস্টেম নিতে হয় তাহলে তুমি যে কলেজটির জন্য অ্যাপ্লাই করছো সেটি তোমার ডিস্ট্রিক্টে হতে হবে এবং সেই ডিস্ট্রিক্ট থেকে তোমার মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস করতে হবে। তো নেক্সট হচ্ছে দেখো, বলছে যে district quota is applicable in respect to government sponsor and self finance polytechnic. However, district quota will not be available in respect of APC Roy Polytechnic। তোমাদেরকে আগেই বলেছিলাম যে কিছু কলেজ আছে যারা এই যেখানে ডিস্ট্রিক্ট কোটা অ্যাভেলেবেল হয় না, অ্যাপ্লিকেবল হয় না, যেমন এপিসি রয় পলিটেকনিক, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। এরপরে বিয়ে রয়েছে দেখো, ফিমেল কোটা ইন ডিস্ট্রিক্ট কোটার মধ্যেও দেখো, আউট অফ দ্য ডিস্ট্রিক্ট কোটা সিটস 25% সিটস উইল বি রিজার্ভ ফর দ্য ফিমেল ক্যান্ডিডেটস অফ দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট অর জোন। এই ধরো তোমার কাছে 100টা সিট রয়েছে, সেই 100টা সিটের মধ্যে 20টা সিট যাবে ডিস্ট্রিক্ট কোটায়, আবার 20টা ডিস্ট্রিক্ট কোটা সিটের মধ্যে থেকেও তোমার 25%, অর্থাৎ কিন্তু সেখান থেকেও তুমি দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 5টা সিট চলে যাবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ মানে 100টা সিটের মধ্যে 5টা সিট হচ্ছে ফিমেল কোটা সিস্টেমে ডিস্ট্রিক্ট কোটার যারা মহিলা আছে তারা পাবে। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ফিমেল ক্যান্ডিডেটস ফর দিস কোটা, দ্য ভ্যাকেন্ট সিট উইল বি ডিমান্ড টু বিকাম নন রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট কোটা সিট অফ রেসপেক্টিভ ক্যাটাগরি বাই এ গভর্নমেন্ট অর্ডার। এটা খুব একটা ইম্পর্টেন্ট নেই। এরপরে দেখো, ল্যান্ড লুজার কোটা LLQ। ল্যান্ড লুজার কোটা ইজ অ্যাপ্লিকেবল টু ক্যান্ডিডেট ইন দোজ কেস ল্যান্ড বিলঙ্গিং টু হিজ ফাদার অর মাদার হ্যাজ বিন অ্যাকিউয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এজেন্সি। যদি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এজেন্সি তোমাদের কাছ থেকে কোনো জমি তোমাদের নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য তুমি কিছু সুবিধা পাবে, যেমন 2% অফ দ্য টোটাল সিটস ইন অল গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার পলিটেকনিক শ্যাল বি কেপ্ট রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেট অফ ল্যান্ড লুজার ক্যাটাগরি। যদি তুমি ল্যান্ড লুজার
ক্যাটাগরির হও সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য 2% সিট রিজার্ভ করা থাকবে। সার্টিফিকেট ইস্যুজ ইন দ্য ফার্স্ট নেম অফ প্যারেন্টস, তোমার যারা লিগ্যাল গার্জেন রয়েছে বা তোমার যে প্যারেন্টস রয়েছে তার যে জমি অধিগ্রহণ করা হয়েছে সেটা বিডিও, এসডিও বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এদের কাছ থেকে কিন্তু নিতে হবে। এরপর দেখো নেক্সট সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস, এটা খুব ইম্পর্ট্যান্ট নেই, তো কিভাবে হবে, আদার দ্যান অ্যাফর্মেটেড কোটাস ইন সিরিয়াল নাম্বার 3, 78% অফ টোটাল সিট ইন ইচ ব্রাঞ্চ উইল বি ফিল্ড আপ বাই দ্য মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস থ্রু কাউন্সিলিং ইন অর্ডার টু মেরিট। তো 78% সিট যে হবে সেটা কিন্তু তাদের মেরিটের থ্রুতে হবে। 15% অফ দ্য সিট ইন অল 3 ডিসিপ্লিনস অফ ডিপ্লোমা কোর্সেস অ্যাপ্রুভ বাই এআইসিটি ফর দ্য একাডেমিক সেশন। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নেই, এইটা হচ্ছে যারা এমপ্লয়ি তাদের জন্য। এরপরে দেখো এখানে টিএফডব্লিউ স্কিম সম্বন্ধে বলা আছে, আমি অলরেডি কিন্তু তোমাদেরকে টিএফডব্লিউ বলে রেখেছি যে 5% কিন্তু তোমার এক্ষেত্রে ক্যাপাসিটি থাকে টিএফডব্লিউ স্টুডেন্টের জন্য। যাদের ফ্যামিলি ইনকাম বছরে 2.5 লাখসের কম তারা কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল হতে পারো। তো কার কাছ থেকে তোমার সার্টিফিকেট লাগবে সেটা বলেই দিয়েছি। এরপর দেখো যদি তুমি ম্যানেজমেন্ট কোটা থ্রু অ্যাডমিশান নিতে চাও তাহলে 75% অফ অ্যাপ্রুভ ইনটেক অফ দ্য সেলফ ফাইন্যান্স পলিটেকনিক অ্যাফিলিয়েটেড টু দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট শ্যাল বি ফিল্ড আপ ফ্রম দ্য মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ অনলাইন কাউন্সিলিং। 75% সিট যেটা থাকবে সেটা সেলফ ফাইন্যান্স পলিটেকনিকে সেটা কিন্তু অ্যালটেড থাকবে মেরিট লিস্টের ক্যান্ডিডেটের জন্য। 25% অফ অ্যাপ্রুভড ইনটেক উইল বি ম্যানেজমেন্ট কোটা সিটস অ্যান্ড দ্যাট উইল বি ফিল্ড বাই দ্য রেসপেক্টিভ পলিটেকনিক ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স অর সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স। এর পরবর্তী যে 25% সিটটা ম্যানেজমেন্ট কোটার জন্য থাকবে সেই ম্যানেজমেন্ট কোটা সিস্টেমের জন্য কোনো স্টুডেন্টকে অ্যাপ্লিকেবল হতে হবে, তাকে সেকেন্ডারি এক্সামিনেশান পাস করতে হবে যার মধ্যে কম্পালসারিভাবে তার ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে থাকে। এরপর দেখো ফি স্ট্রাকচার ফর স্টুডেন্টস অ্যাডমিশান উইল রিমেন আনচেঞ্জ, যেটা তোমার আগে যেটা ছিল যা সেই ফি স্ট্রাকচারেই রয়েছে। তারপর টিউশন ফিজ অফ স্টুডেন্ট অ্যাডমিটেড থ্রু দ্য মেরিট লিস্ট উইল রিমেন আনচেঞ্জ, কোনো চেঞ্জ থাকবে না। আর বাকি এখানে দেখো মিরিক গভর্নমেন্ট পলিটেকনিকের জন্য কিভাবে অ্যাডমিশান নেবে তার ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে। তো এই ছিল তোমাদের ফার্স্ট ইয়ার জেক্সপোতে তোমরা অ্যাডমিশান নেওয়ার আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে কিভাবে তোমরা অ্যাডমিশান নেবে বা তোমাদের ক্ষেত্রে কী কী রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে, টিএফডব্লিউ সার্টিফিকেট কি। যদি এই ভিডিওটা থেকে তুমি কিছু শিখতে পারো আর যদি মনে হয় ভিডিওটা ভালো তাহলেই তোমরা কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো। অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো। ধন্যবাদ।